অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বাংলা শিখনে অংশগ্রহণ করার জন্য। আজকের এই শিখনে আমরা বাংলা বিষয়ে তৃতীয় অধ্যায় হতে প্রথম পরিচ্ছেদ নিয়ে পুরোপুরি কাজ করব। এখানে বলা হয়েছে প্রায়োগিক লেখা সম্পর্কে। খেয়াল করো, যেসব বৈশিষ্ট্য থাকলে কোনো লেখাকে প্রায়োগিক লেখা বলা যায়, সেসব বৈশিষ্ট্যের মধ্য থেকে 3টি বৈশিষ্ট্য নিচে লেখো। লেখার পরে সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। এখানে আমাদের প্রথম কাজটি হবে। প্রথম কাজটি করার জন্য আমরা এখানে কিছু নমুনা দেখে নিতে পারি। প্রায়োগিক লেখার বৈশিষ্ট্য। প্রায়োগিক লেখা বাস্তব অভিজ্ঞতার আলোকে লেখা হয়, যা আমাদের দৈনন্দিন জীবনে সরাসরি প্রয়োজনে আসে। প্রায়োগিক লেখায় লেখক তার নিজস্ব মতামত ও ধ্যান ধারণাকে প্রকাশ করেন। প্রায়োগিক লেখায় নির্ভরযোগ্য এবং সঠিক তথ্য উপাত্ত প্রদান করা হয়। এই বৈশিষ্ট্যগুলোই স্বাভাবিকভাবে প্রায়োগিক লেখার প্রধান বৈশিষ্ট্য বলে বিবেচিত। এ পর্যায়ে আমাদের কাজ হবে 3.1.2। এখানে বলা হয়েছে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে আমরা বিভিন্ন ধরনের প্রায়োগিক লেখা সম্পর্কে জেনেছি। এক এক ধরনের প্রায়োগিক লেখা এক এক উদ্দেশ্যে ব্যবহার করা হয়। নিচের ছকের বাম পাশের কলামে যোগাযোগের কিছু উদ্দেশ্য দেওয়া হলো। উদ্দেশ্য পূরণের জন্য কি ধরনের প্রায়োগিক লেখা প্রয়োজন হতে পারে তা নিচের ছকের ডান পাশের কলামে লেখো। এরপর সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। এখানে উদ্দেশ্যগুলো নির্ধারণ করে দেওয়া হয়েছে। দেখো, অনুষ্ঠানের খবর জানানো, এটি উত্তর দিয়ে দেওয়া হয়েছে। নোটিশ বোর্ড, দাওয়াত কার্ড। এরপরে রয়েছে প্রচার প্রচারণা করা, সচেতনতা বাড়ানো, পণ্যের বিবরণ তুলে ধরা, পারস্পরিক যোগাযোগ করা। এই ক্ষেত্রে আমাদের প্রায়োগিক লেখার ধরন কি কি হতে পারে সে বিষয়টি একটু দেখে নেওয়া যাক। প্রথমে এটি যেহেতু উত্তর করেই দেওয়া আছে, সেটি না হয় আমরা বাদ রাখলাম। প্রচার প্রচারণা করা, এক্ষেত্রে আমরা পোস্টার, লিফলেট ব্যবহার করতে পারি। সচেতনতা বাড়ানোর ক্ষেত্রে আমরা পোস্টার, লিফলেট, দেওয়াল লিখন, সাইনবোর্ড এই লেখাগুলো ব্যবহার করি বা ব্যবহার করা হয়ে থাকে। পণ্যের বিবরণ তুলে ধরা, এই উদ্দেশ্যটি সমাধানের জন্য বা সম্পন্ন করার জন্য বিজ্ঞাপন, বিলবোর্ড, লিফলেট এগুলো ব্যবহার করা হয়। এরপরে রয়েছে পারস্পরিক যোগাযোগ। এক্ষেত্রে নিমন্ত্রণ পত্র, চিঠি, ইমেইল এই রকম প্রায়োগিক লেখা ব্যবহার করা হয়। এই পর্যায়ে আমাদের কাজ হবে প্রায়োগিক লেখা ভাষণ নামে এই অংশটি পড়ে নেওয়া। খেয়াল করো, নিচে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাষণ মুদ্রিত হলো। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্থপতি ও জাতির পিতা। ভাষা আন্দোলন সহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের জন্য তিনি বহুবার কারাবরণ করেছিলেন। 1971 সালের 26শে মার্চ প্রথম প্রহরে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। তার রচিত 3টি বইয়ের নাম অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও আমার দেখা নয়াচীন। ভাষণটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান থেকে সংকলন করা হয়েছে। আর ভাষণের প্রেক্ষাপটটি হল 1969-এর গণ অভ্যুত্থানের ফলে পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান ক্ষমতাচ্যুত হন। এরপর ক্ষমতায় এসে নতুন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান পাকিস্তানে সাধারণ নির্বাচন দিতে বাধ্য হন। নির্বাচনে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। নির্বাচনের ফল অনুযায়ী পাকিস্তানের সরকার গঠন করার কথা ছিল আওয়ামী লীগের, কিন্তু পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করার ষড়যন্ত্র শুরু করে। সেই ষড়যন্ত্রের প্রতিক্রিয়ায় পূর্ব বাংলার মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে। ঘটনার ধারাবাহিকতায় 1971 সালের 7 মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে, যেটি বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান, প্রায় 10 লাখ লোকের উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ঐতিহাসিক ভাষণ দেন। 2017 সালের 30শে অক্টোবর ইউনেস্কো এই ভাষণটিকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। শিক্ষার্থী বন্ধুরা, 7 মার্চের ভাষণ এই শিরোনামের লেখাটি আমাদের মূল আলোচ্য বিষয়। এই ভাষণটি যদি সম্পূর্ণভাবে উপস্থাপন করতে যাই তাহলে শিক্ষণটি অনেক বড় হয়ে যাবে। আমি সামান্য অংশ পড়ে শোনানোর চেষ্টা করছি। যেভাবে শুরু হয়েছে, ভাইরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন। আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে।
আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। কি অন্যায় করেছিলাম? নির্বাচনের পর বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে ও আওয়ামী লীগকে ভোট দেন। আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং এদেশকে আমরা গড়ে তুলব। এদেশের মানুষ অর্থনীতি, রাজনীতি ও সাংস্কৃতিক মুক্তি পাবে। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সাথে বলতে হয় 23 বছরের করুণ ইতিহাস বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস। 23 বছরের ইতিহাস মুমূর্ষ নর নারীর আর্তনাদের ইতিহাস। বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারিনি। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1966 সালের 6 দফা আন্দোলনে 7 জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969 সালের আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। তারপর অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো, আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সাথে দেখা করেছি। শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু ভাষণটি অনেক বড়, ভাষণটি তোমরা নিজে চর্চা করার চেষ্টা করবে। এ পর্যায়ে আমাদের কাজ হবে 3.1.3 এই অংশে। দেখা যাক, এখানে বলা হয়েছে 7 মার্চের ভাষণ রচনাটির ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে। তোমার সহপাঠীর সঙ্গে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো, সংক্ষেপে এগুলোর উত্তর তৈরি করো এবং উপস্থাপন করো। উপস্থাপনার শেষে শিক্ষকের পরামর্শ অনুযায়ী সংশোধন করো। প্রথম প্রশ্ন রয়েছে, এই ভাষণের 3টি গুরুত্বপূর্ণ কথা নিজের ভাষায় লেখো। দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষা বঙ্গবন্ধুর এই ভাষণে কতটুকু প্রতিফলিত হয়েছে। এরপরে রয়েছে সাধারণ গদ্য রচনা থেকে ভাষণ কোন দিক থেকে আলাদা। সর্বশেষে রয়েছে কি কি উপলক্ষে ভাষণ দেওয়া হয়। দেখে নেওয়া যাক 3.1.3 আমরা কি বুঝেছি। প্রথম প্রশ্নটি হচ্ছে, এই ভাষণের 3টি গুরুত্বপূর্ণ কথা নিজের ভাষায় লেখো। এখানে আমরা উত্তর এইভাবে লিখে দিতে পারি, এই ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু আমাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে সর্বস্তরের জনগণকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী শত্রুর মোকাবিলার ডাক দিয়েছেন। বঙ্গবন্ধু তার এই ভাষণের মাধ্যমে মুক্তিকামী বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণে উদ্বুদ্ধ করেছেন। বঙ্গবন্ধু তার এই ভাষণের মাধ্যমে সমগ্র বিশ্বকে বুঝিয়ে দিয়েছেন যে বাঙালি জাতিকে কখনো অন্যায়, অবিচার, নির্যাতন করে দমিয়ে রাখা যায় না। বাঙালিরা দেশের জন্য জীবন বাজি রাখতেও প্রস্তুত। এরপরে খ নম্বরে প্রশ্ন রয়েছে, বাংলাদেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষা বঙ্গবন্ধুর এই ভাষণে কতটুকু প্রতিফলিত হয়েছে। এক্ষেত্রে আমরা এভাবে লিখে দিতে পারি, বাংলাদেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষা বঙ্গবন্ধুর এই ভাষণে সম্পূর্ণটাই প্রতিফলিত হয়েছে। কেননা তৎকালে পাকিস্তানি শোষক গোষ্ঠী দ্বারা অত্যাচারিত, নির্যাতিত বাঙালি জাতি মুক্তি সংগ্রামের একটি নেতৃত্বের অপেক্ষায় ছিল। ঠিক সেই সময় বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্ব ও উদাত্ত আহ্বানে দেশের মুক্তিকামী জনতা জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন এবং দীর্ঘ 9 মাস যুদ্ধের পর দেশকে স্বাধীন করেন। সুতরাং আমরা বলতে পারি যে বঙ্গবন্ধুর এ ভাষণে উদ্বুদ্ধ হয়ে মুক্তিযোদ্ধাগণ দেশকে স্বাধীন করে বাঙালি জাতির দীর্ঘদিনের কাঙ্ক্ষিত বিজয়কে ছিনিয়ে এনেছেন, যার ফলে আজ আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। এরপরে প্রশ্ন রয়েছে, সাধারণ রচনা থেকে ভাষণ কোন দিক থেকে আলাদা। এক্ষেত্রে আমরা কয়েকটি বৈশিষ্ট্য এখানে উল্লেখ করেছি, খেয়াল করো। সাধারণ গদ্য রচনা এবং ভাষণ বিভিন্ন দিক থেকে আলাদা হয়ে থাকে। যেমন সাধারণ গদ্য কোনো একটি কাহিনীকে কেন্দ্র করে রচিত হয়, সেখানে লেখকের কল্পনার মিশ্রণ থাকে। অন্যদিকে ভাষণ উপস্থাপিত হয় সমসাময়িক কোনো ঘটনার উপর নির্ভর করে, সেখানে ঘটনার বাস্তব চিত্রই স্পষ্টভাবে তুলে ধরা হয়। ভাষণে যুক্তিযুক্ত তথ্য উপস্থাপনের মাধ্যমে শ্রোতাদের বিভিন্ন কাজে সরাসরি অংশগ্রহণের আহ্বান করা হয়। অন্যদিকে সাধারণ গদ্যে তথ্য উপস্থাপন করা হলেও কাজের আহ্বান সবসময় থাকে না। এরপরে রয়েছে কি কি উপলক্ষে ভাষণ দেওয়া হয়। আমরা বাস্তব জীবনে যে সকল ক্ষেত্রে ভাষণ শুনে থাকি তার কয়েকটি নাম এখানে উল্লেখ করেছি, খেয়াল করো। সামাজিক অনুষ্ঠান উপলক্ষে, রাজনৈতিক অনুষ্ঠান উপলক্ষে, বিভিন্ন জাতীয় দিবস পালন উপলক্ষে, সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে, সভা সমাবেশ উপলক্ষে, এছাড়া বিভিন্ন সমাবর্তন অনুষ্ঠানেও ভাষণ দেওয়া হয়। শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমাদের কাজ হবে 3.1.4 এই অংশে। এখানে বলা হয়েছে কেন প্রায়োগিক লেখা।
এখানে রয়েছে ৭ই মার্চের ভাষণ শিরোনামের রচনাটিকে কি কি কারণে প্রায়োগিক লেখা বলা যায়। যে যে কারণে প্রায়োগিক লেখা বলা যায় সে কারণগুলো এখানে আমাদের উল্লেখ করতে হবে। আমরা ৩.১.৪ তথা কেন প্রায়োগিক লেখা এই অংশে এখন কাজ করব। দেখা যাক কি বলা হয়েছে। ৭ই মার্চের ভাষণ শিরোনামের রচনাটিকে কি কি কারণে প্রায়োগিক লেখা বলা যায়। আমরা এভাবে বলতে পারি, ৭ই মার্চের ভাষণ শিরোনামের রচনাটি একটি প্রায়োগিক লেখা। প্রায়োগিক লেখায় যে সকল বৈশিষ্ট্য থাকা প্রয়োজন তার সবগুলোই বর্তমান আছে এই লেখায়। যেমন বঙ্গবন্ধু তার এই ভাষণের মাধ্যমে তৎকালীন সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক দিকের বাস্তব পরিস্থিতিকে স্পষ্ট ভাষায় বর্ণনা করেছেন। বঙ্গবন্ধু এই ভাষণের মাধ্যমে পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালি জাতির প্রতি যে অন্যায় অত্যাচার করেছে তা তুলে ধরেছেন এবং তীব্র প্রতিবাদ করেছেন। বঙ্গবন্ধু এই ভাষণে তার নিজের অবস্থান পরিষ্কার করেছেন, দেশের জন্য তিনি কি করতে চান, বাঙালি জাতি হিসেবে সকলে সম্মিলিতভাবে কি করা উচিত তা স্পষ্টভাবে তুলে ধরেছেন। ভাষণটির মধ্য দিয়ে বঙ্গবন্ধু বাঙালি জাতিকে সরাসরি মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন এবং সেই আহ্বানে সাড়া দিয়ে বাঙালি জাতি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে দেশকে স্বাধীন করেছেন। উপরের বৈশিষ্ট্যের আলোকে আমরা বলতে পারি যে ৭ই মার্চের ভাষণ শিরোনামের রচনাটি সার্বিকভাবে বাস্তবধর্মী রচনা হওয়ায় তা একটি সার্থক প্রায়োগিক লেখা হিসেবে বিবেচিত। শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে খেয়াল করো, ভাষণ এই অংশটি। ভাষণ এক ধরনের বক্তৃতা। কোনো তথ্য জানানোর জন্য, কোনো বিষয় উপস্থাপনের জন্য কিংবা জনমত গঠনের জন্য ভাষণ দেওয়া হয়ে থাকে। ভাষণ লিখিত হতে পারে, তবে মুখে বলা বা পাঠ করার পরেই ভাষণ নামে চিহ্নিত হয়। যিনি ভাষণ দেন তাকে বলে বক্তা। যারা ভাষণ শোনেন তারা হলেন শ্রোতা। ভাষণ দেওয়ার সময় বক্তা সাধারণত শ্রোতাকে সম্বোধন করে থাকেন। ভাষণ এক ধরনের প্রায়োগিক রচনা। বিষয়টা আমরা স্পষ্টভাবে বুঝে গেলাম। এই পর্যায়ে আমাদের কাজ হবে ৩.৫.১ তথা ভাষণ তৈরি করি। এই ক্ষেত্রে আমার বিশ্বাস যে সকল শিক্ষার্থী বন্ধু এই শিখনটির সঙ্গে সংযুক্ত ছিলে তারা যে কোনো বিষয়ে ভাষণ উপস্থাপন করতে সক্ষম হবে। এখানে বলা হয়েছে, দলে আলোচনা করে নিচের যে কোনো একটি বিষয়ের উপর আমার বাংলা খাতায় ১৫০ থেকে ২০০ শব্দের একটি লিখিত ভাষণ বা বক্তৃতা তৈরি করো এবং শ্রেণীর অন্য শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করো। এক্ষেত্রে তোমাদের একটু কথা বলে রাখি, যদি কোনো শিক্ষার্থী বন্ধু মনে করো ভাষণটি তৈরি করতে পারছি না, তাহলে মন্তব্য করে জানিয়ে দেবে। আমি চেষ্টা করব কোনো না কোনো একটি বিষয়ে ভাষণ তৈরি করে দেওয়ার জন্য। সর্বোপরি সকলের শুভকামনায় আজকের শিখনটি এখানে শেষ করছি।